প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আসলে বহুল উপেক্ষিত একটি বিষয় আমাদের দেশের প্রেক্ষাপটে। বলা হয়ে থাকে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। জি, ঠিক ধরেছেন। আজকের পর্বে আমরা দাঁতের যত্ন নিয়ে কথা বলবো, কেননা দাঁত ও মাড়ি যদি সুস্থ না থাকে তাহলে শুধুমাত্র সেটা মুখের স্বাস্থ্যের উপর যে প্রভাব ফেলে তা নয়, বরং পুরো শরীরের উপর প্রভাব ফেলে। দাঁতের সংক্রমণ থেকে হৃদরোগ, ডায়াবেটিস, এমনকি ফুসফুসের সংক্রমণ পর্যন্ত হতে পারে। তো এই বিষয়টি আসলে ভালো ওরাল হাইজিন বা গুড ওরাল হাইজিন মেনটেন করাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই আমাদের আজকের পর্বে আলোচিত হবে। এছাড়া ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে দাঁতের কিছু সমস্যা বিশেষভাবে পরিলক্ষিত হয়। তো তারা আসলে কিভাবে বুঝতে পারবেন যে তিনি মুখের এবং দন্ত সমস্যায় ভুগছেন এবং তার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন, এই বিষয়গুলোই আমাদের আজকের পর্বে আলোচনায় উঠে আসবে। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা একজন দন্তরোগ বিশেষজ্ঞ, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার সামিউল হক, সহকারী অধ্যাপক, বারডেম জেনারেল হাসপাতাল, ডেন্টাল ইউনিট। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম ডক্টর সিফাত, কেমন আছো তুমি? আসসালাম, ভালো আছি। যে দাঁতের যত্ন নিয়ে কথা বলবো আমরা। তো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ আসলে দাঁতের যত্নের ব্যাপারে খুবই উদাসীন, এবং যতক্ষণ পর্যন্ত না ব্যথা হচ্ছে, তীব্র দাঁতের যন্ত্রণা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে তারা আসে না। তো কমনলি দাঁতে কি কি ধরনের সমস্যা দেখা যায়? আচ্ছা, ঠিকই বলেছো তুমি আমাদেরকে। আসলে আমাদের একটা আক্ষেপের জায়গা আছে যে পেশেন্টরা যখন আমাদের কাছে আসে ব্যথা না হলে আসে না আমাদের কাছে, কিন্তু এটা একটা ব্যথা হচ্ছে কিন্তু একটা লেট স্টেজ। যখন আমাদের ইনিশিয়ালি যদি পেশেন্ট আমাদের কাছে চলে আসতো ছোটোখাটো সমস্যা নিয়ে, তাহলে কিন্তু তার জন্য অনেক ভালো হতো, এবং আমাদের জন্য তাকে খুব কম কষ্ট দিয়ে, তাকে খুব কম সময় দিয়ে আমরা ভালো করে ট্রিটমেন্ট করে ফেলতে পারতাম। এটা এখন আমাদের একটা আক্ষেপের জায়গা। আচ্ছা, অর্থাৎ ব্যথাটা আসছে রোগ যখন প্রোগ্রেস হতে গিয়ে হতে হতে একটা অ্যাডভান্স স্টেজে পৌঁছায়, তখন গিয়ে ব্যথাটা আসছে। তো শুরুর দিকে তো ব্যথাটা যদি না থাকে রোগী বুঝতে পারেন না যে এটা এই ব্যাপারে আমি বলবো যে আসলে প্রথম দিকে পেশেন্টের যে সমস্যাগুলো থাকতে পারে, তার ইনিশিয়াল যে প্রবলেম হতে পারে যে দাঁত ব্রাশ করছে, এ সময় হালকা হালকা ব্লাড আসতেছে, এটা একটা দেখার বিষয়। কেন ব্লাড আসছে এটা ডাক্তারকে জানানো উচিত। তারপর হচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে দাঁত একটু শিরশির করছে, এটাও কিন্তু একটা সমস্যা। এই সময় কিন্তু ডাক্তারের কাছে আসা উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে রোগী এটা উপেক্ষা করছে, সময় নষ্ট করছে, বা টুকটাক কোনো ওষুধ খেয়ে কারো কাছ থেকে নিয়ে দেরি করছে, যার কারণে দেখা যাচ্ছে ব্যথা না হলে আমাদের কাছে আসছে না। এবং দাঁতটা কিন্তু প্রথম দিকে হয়তো আমরা খুব অল্প চিকিৎসা করে ভালো করতে পারতাম, এখন দেরি হয়ে যাচ্ছে। মুখের ভিতরের কথা যদি চিন্তা করি, যেটাকে আমরা ওরাল ক্যাভিটি বলি, এখানে আমরা জানি যে মাড়ি আছে, দাঁত আছে। তো মাড়ির সমস্যাগুলো ভিন্ন, দাঁতের সমস্যা আবার ভিন্ন। তো আপনারা কমনলি কি কি সমস্যা পান? আমরা প্রথমে একটা কথা বলতে চাই, মুখ হচ্ছে শরীরের আয়না। অনেক রোগের প্রথম প্রকাশটা কিন্তু মুখেই আসে। এজন্য আমরা বলবো মুখে যত্ন নেওয়া প্রয়োজন। আমাদের ক্ষেত্রে যে পেশেন্টদের ক্ষেত্রে আমাদের যেটা প্রথম কথা থাকবে সেটা হচ্ছে, আপনি দাঁতের যত্নের জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। প্রথম দুটো কাজ সেটা হচ্ছে 2 মিনিট সময় দৈনিক 2 বার। এই দুটো কাজ যদি সে দৈনিক 2 মিনিটে যদি সে টুথব্রাশ করে এবং প্রতিদিন 2 বার করে করে, বিশেষ করে খাবার পরে, তাহলে কিন্তু সে বেশ ভালো থাকবে। তা দীর্ঘদিন উনি কিন্তু কোনো রকম চিকিৎসা ছাড়াই তার দাঁতকে ভালো রাখতে পারবেন। অর্থাৎ 2 মিনিট 2 বার, এই জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে দাঁত ব্রাশ করার জন্য। আচ্ছা, আমার যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে আপনারা কমনলি কোন সমস্যাগুলো বেশি পান? আচ্ছা, আমাদের কাছে পেশেন্টরা প্রথমত সমস্যা নিয়ে আসে, মুখে দুর্গন্ধ নিয়ে আসতে পারে। তারপর সমস্যা নিয়ে আসে হচ্ছে দাঁতে ব্যথা, কিংবা খাবার আটকে গেছে, দাঁতে খাবার আটকে যায় খাবার খাওয়ার সময়। তারপর হচ্ছে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে আঁকাবাঁকা দাঁত নিয়ে, তাদের আঁকাবাঁকা দাঁতের সমস্যা থাকে। আরেকটা হচ্ছে মুখে অনেক সময় আমরা দেখি যে পেশেন্ট আমাদের কাছে কিছু আলসারও নিয়ে আসে। এগুলো হচ্ছে কমন কিছু প্রবলেম, অর্থাৎ জিঞ্জিভাইটিস নিয়ে আসতে পারে, ডেন্টাল ক্যাভিটি নিয়ে আসতে পারে, পেইন নিয়ে আসতে পারে, এবং আলসার নিয়েও আমাদের কাছে আসে। এটা হচ্ছে কমন যে সমস্যাগুলো আমি বললাম, এগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে। আচ্ছা, এপ্রিল মাস আমরা জানি যে ওরাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। আপনি বললেন যে পেশেন্টরা আলসার নিয়েও আসতে পারে। তো আমরা জানি যে ওরাল ক্যান্সার একটা আর্লি ম্যানিফেস্টেশন হচ্ছে যে মুখের ভিতরে আমাদের বাক্কাল মিউকোসা, অর্থাৎ আমাদের গাল, আমাদের জিহ্বা, ঠোঁট, এইসব জায়গায় প্যাচেসের মতো থাকতে পারে। পরবর্তীতে সেটা হয়তো আলসারের রূপ নিতে পারে। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা একটা, আমি আপনাদেরকে একটা দুঃখের কথা বলবো যে আমাদের দেশে যদি আমরা দেখি ক্যান্সারের প্রকোপ, এই প্রথম থেকে যদি আমরা এটাকে একটা সিরিয়াল করি, দ্বিতীয় নম্বরে কিন্তু আসে মুখের ক্যান্সার। এটা পৃথিবীর অন্যান্য দেশে নাই, কিন্তু আমাদের দেশে কিন্তু এই মুখের ক্যান্সারটা আমাদের দেশে তালিকা তৈরি করলে 2 নম্বরেই চলে আসে। এটার পিছনে কিছু কারণ আছে, যেমন ধরেন আমাদের দেশে মানুষের ধূমপান করার একটা টেন্ডেন্সি আছে, তারপর তামাক ব্যবহার করার,
তারপর মুখের মধ্যে জর্দা ব্যবহার করা, পান এগুলো জর্দা। হচ্ছে এগুলো হচ্ছে একটা ফ্যাক্টর। আবার কিছু কিছু ব্যাপার আছে যেমন জেনেটিক, এই জিনিসটাকে আমরা অগ্রাহ্য করতে পারবো না। ফ্যামিলিতে যদি কারো এরকম ক্যান্সার হিস্ট্রি থেকে থাকে এই ক্ষেত্রে কিন্তু তাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। মুখে যে কোনো ধরনের আলসার বা ক্ষত যদি থাকে, সেটা যদি 21 দিনের মধ্যে ভালো না হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটা পরীক্ষা করতে হবে। অনেক সময় এটা যে এখানে ক্ষতটা হয়েছে বা আলসারটা যেটা আছে, এটাকে কিন্তু কেটেও আমরা পরীক্ষা করতে পাঠাই। এই জিনিসটা হচ্ছে মুখের যে কোনো আলসার যদি 1 মাস 21 থেকে 1 মাসের ভিতরে বা 30 দিনের ভিতরে ভালো না হয়, অবশ্যই কিন্তু এটাকে আমাকে চিন্তা করতে হবে অন্য কিছু কিনা, এটা সাধারণ কোনো ক্ষত নাকি খারাপ রিস্ক ফ্যাক্টরের মধ্যে আপনি পান জর্দার কথা পান বললেন। জর্দার আমাদের কথা দেশে বলছি। কিন্তু খুবই ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা কালচার হচ্ছে পান জর্দার ব্যবহার। আমরা Smoking আছে। বিভিন্ন সোশ্যাল গ্যাদারিং এ দেখি যে পান জর্দাটাকে খুব খুব সাধারণভাবেই আসলে ইয়ে করা হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে, এবং এটাকে খুব নির্দোষ একটা অভ্যাস হিসেবে এটাই দেখা যে হয়। এরিয়া যদি কেউ অকেশনালি করে ইটস ওকে, বাট যদি এটাকে অভ্যাস বানিয়ে ফেলে, তাহলে শুধুমাত্র যে আপনার ক্যান্সার হবে ব্যাপারটা তা না, তার মুখের যে স্বাদ, তার দাঁতের যে অবস্থা, অনেক এমন দেখা যাচ্ছে যারা নিয়মিত পান খান তারা কিন্তু খাবারের যে সাধারণ স্বাদটা এটা অনুভব করতে পারেন না। কারণ কি, দীর্ঘদিন পান খাওয়ার কারণে তার মুখের যে একটা আবরণ সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সাধারণ খাবারে যে স্বাদটা সেটাও তারা নিতে পারেন না। এই জন্য আপনি খেয়াল করে দেখবেন যারা দীর্ঘদিন পান খাচ্ছে এরা বলবে খাবারে লবণ কম লাগতেছে, এটা বাকিদের সবার কাছে ঠিক আছে, তারা কমপ্লেন করছে এই সমস্যাগুলো তাদের কাছে লাগছে, টেস্ট সেনসেশনটা অল্টারড হয়ে মানে যায়। তার স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, রোগীরা যখন দাঁতে ব্যথা নিয়ে আসে, আমরা বলে থাকি যে দাঁতের ব্যথা হচ্ছে প্রচন্ড অসহনীয় একটা ব্যথা, যে যখন ব্যথা হয় একই সাথে মাথা কান সহ ব্যথাটা অনুভূত হয়। তো এই ব্যথার পিছনে কারণগুলো আচ্ছা, আসলে কি? প্রথমে একটা আমি কথা বলি, কিছু কিছু টর্চার আছে ফিজিক্যাল, কিছু কিছু আছে মেন্টাল। ডেন্টাল যে পেইন সেটা হচ্ছে বোথ, অর্থাৎ ফিজিক্যাল এবং মেন্টাল, দুটো টর্চারই হচ্ছে কিন্তু এই দাঁতের ব্যথা। তো দাঁতের ব্যথা যখন আমাদের কাছে পেশেন্ট চলে আসে, সাধারণত দেখা যায় যে ক্যাভিটি ছিল, সে ক্যাভিটির ট্রিটমেন্ট করা হয়নি, সেটা প্রথমে দাঁতের যে এনামেল পোর্শনে ছিল সেটা থেকে ডেন্টিনে চলে যায়, ডেন্টিন থেকে তারপর যে দন্তমজ্জা পাল্প, সেখানে যখন চলে যাচ্ছে ঠান্ডা বাতাস বা পানি খেলে কিছু খেলে কিন্তু তীব্র ব্যথা অনুভব হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা ডেন্টাল ট্রিটমেন্ট করার জন্য পেশেন্টকে হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট করার কথা বলছি, অথবা দাঁতটা তুলে ফেলার কথা বলছি। মানে একদম শেষ পর্যায়ে গিয়ে দাঁতটা হয়তো তুলে ফেলার ফেলতে কথা হচ্ছে। আমরা বলছি। কিন্তু এখন আমরা তো ডেন্টাল সার্জনরা সবসময় চাইবো যে আমাদের যে কোনো দাঁতকে আমরা রক্ষা করতে চাই, আমরা চেষ্টা করি শেষ পর্যন্ত দাঁতটা রাখার জন্য, কিন্তু যখন দেখি যে না আর কিছু করা যাচ্ছে না, তখন কিন্তু আমরা দাঁত ফেলার দিকে চলে যাচ্ছি। যদিও এখন অনেকগুলো নতুন পদ্ধতি আছে, যদি আপনি চাইলে দাঁত ফেলে দেওয়ার পরেও সেটাকে রিপ্লেস করতে পারবেন। তাই আমি রোগীদেরকে আতঙ্কিত বা ভয় পেতে না বলবো যে আপনি বছরে 2 বার অবশ্যই ডেন্টাল সার্জনকে দেখাবেন। তাহলে কিন্তু কি হবে, খুব ছোট একটা সমস্যা যদি আপনার প্রথম দিকে থাকে, তাহলে কিন্তু আমরা সেটা খুব অল্প খরচে এবং অল্প সময় ট্রিটমেন্ট করে আপনি ভালো হতে পারবেন। তার মানে হচ্ছে ডেন্টাল ট্রিটমেন্ট অনেকেই বলে থাকেন এটা একটু খরচ সাপেক্ষ। ট্রিটমেন্ট অনেক তো এক্সপেন্সিভ। সেক্ষেত্রে আমি বলবো ডেন্টাল ট্রিটমেন্ট খরচ সাপেক্ষ না, যদি আপনি অবহেলা করেন তাহলে সেটা খরচ সাপেক্ষ। যে কোনো রোগের ক্ষেত্রে আসলে এই কথাটা প্রযোজ্য, যে শুরুতে ধরা পড়লে সেই রোগটা ম্যানেজমেন্ট করাটা যতটা কস্ট ইফেক্টিভ হয়, সেটা পরবর্তী স্টেজে গিয়ে ধরা পড়লে সেটা আরো বেশি আমরা ওই জন্য সবসময় চাই যে expensive হয়ে যায়। মানুষ সচেতন হোক, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বা বিভিন্ন ক্যাম্পেইন আমরা করে থাকি মানুষের সচেতনতার জন্য। আমাদের দেশে কোয়াকের অনেক প্র্যাকটিস জি, আছে। জি, জি। আমাদের গ্রামে গঞ্জে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী, তারা বিডিএস ডাক্তারকে অগ্রাহ্য করে দেখা যায় যে গ্রাম্য যে হাতুড়ে যারা প্র্যাকটিস করছে তাদের শরণাপন্ন এই হচ্ছে। ব্যাপারে আমি সবাইকে খুব সতর্ক থাকতে বলবো। মনে রাখতে হবে বিডিএস অথবা ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, এই ডিগ্রি ছাড়া কেউই ডেন্টাল সার্জন নন। তাই আপনারা যখন যেখানে, এখন আমাদের ডেন্টাল সার্জনরা গ্রামে গঞ্জে সব জায়গায় উপজেলা এখন আছেন, তো আপনারা যেখানে কোনো ডেন্টাল সার্জনকে দেখাবেন অবশ্যই দেখবেন তার বিডিএস ডিগ্রিটা আছে কিনা, তাহলে কিন্তু আপনারা একটা সঠিক দিক নির্দেশনা পাবেন। যদি এই ধরনের ম্যাল ট্রিটমেন্ট হয়, সেটার পরবর্তী কনসিকোয়েন্স কি হতে পারে? এটা হচ্ছে আমি আগে বলেছি যে মুখ হচ্ছে কিন্তু শরীরের একটা দরজা, এটা একটা আয়না আমরা সবসময় বলি। তো এই মুখের যদি কোনো ট্রিটমেন্ট আপনি কোনো অদক্ষ হাতে চলে যায় আপনার ট্রিটমেন্টটা, তাহলে কিন্তু তার মাধ্যমে শুধু যে দাঁতের ক্ষতি হবে তা না, একজনের রোগ আরেকজনের চলে যেতে পারে। কারণ যারা পাশ করা ডাক্তার না, এরা কিন্তু জানে না তার ভয়াবহতা কতটুকু। আমরা অনেক সময় এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি যারা একজন কোয়াকের কাছে ট্রিটমেন্ট করে নিয়ে আমাদের কাছে আসছে। সে হয়তো সহায় সম্বলহীন একটা মানুষ, এমনিতেই তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, পাশাপাশি তার দেখা যাচ্ছে তার জীবন নাশের সম্ভাবনা দেখা দিচ্ছে। তার মাধ্যমে শুধু একটা মানুষ না, পুরো পরিবারও কিন্তু একটা কষ্টের সম্মুখীন হয়। এই জন্য আমি সবসময় বলবো যে বিডিএস না তো ডেন্টাল সার্জন না, ডেন্টিস্ট না। ধন্যবাদ আপনাকে। আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আসলে সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানের সাথে আছি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা দাঁতের যত্নে কি কি বিষয় করণীয় এবং আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া প্রয়োজন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আর আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন ডেন্টাল সার্জন, আমাদের আজকের অতিথি ডাক্তার সামিউল হক, সহকারী অধ্যাপক বারডেম জেনারেল হাসপাতাল ডেন্টাল ইউনিট। স্যার, আপনি যেহেতু বারডেমে কর্মরত আছেন, সেখানে আপনারা ডায়াবেটিস রোগীদের ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন। তো আমরা তো জানি যে ডায়াবেটিস রোগীদের ওরাল হাইজিন সবসময় খুবই সেন্সিটিভ, খুবই কম্প্রোমাইজড থাকে এবং তারা বিভিন্ন দন্ত রোগে আক্রান্ত হয়। তো এই বিষয়টি নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, এখন একটা ব্যাপার এমন অবস্থা যে আমাদের দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দিনকে দিন বেড়ে বাড়ছে, যাচ্ছে। এনসিডির মধ্যে বলতে গেলে ডায়াবেটিস প্রথম তিনটার মধ্যে একটা মহামারীর মতো আমি বলবো এরকম। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে ডায়াবেটিক রোগীদের কিন্তু কিছু প্রবলেম থাকে, যেমন ধরো কারো সুগার যাদের বেশি, তাদের কিন্তু আমাদের মুখে যে স্যালাইভা আছে সেখানেও সুগারের পরিমাণ বেশি থাকে, যে কারণে কিন্তু তাদের মুখে প্লাক এবং ক্যালকুলাসটা বেশি হয়। আর কি হতে পারে, তাদের কিন্তু মুখটা ড্রাই হয়ে থাকে। এই ড্রাইনেসের কারণে কিন্তু তাদের মুখে ক্যারিজের পরিমাণ অনেক বেশি থাকে। তো এই ধরনের পেশেন্টের বা ডায়াবেটিক পেশেন্টদের খুব তাড়াতাড়ি দাঁত নড়ে যাওয়ার চান্স থাকে, খুব সহজে ক্যাভিটি হয়ে থাকে, এবং যেটা হয় খুব সহজে দাঁত নড়বড়ে হয়ে অকালে দাঁত হারানোর টেন্ডেন্সি থাকে। তো সেক্ষেত্রে আমি সবসময় আমরা বলে থাকি, যদি ডায়াবেটিস কারো ডায়াগনোসিস হয়ে থাকে, হওয়ার পর প্রথম যে কাজ থাকবে তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর বা 3 মাস পর পর ব্লাড সুগার লেভেলটা চেক করা এবং পাশাপাশি একজন ডেন্টাল সার্জনের কাছ থেকে সাজেশন নেওয়া। তাহলে কি হবে, তার কিন্তু যদি তার ওরাল হাইজিনটা শুধুমাত্র কিন্তু তার ঘরোয়া টুথ ব্রাশিং বা মাউথ ওয়াশ বা ফ্লসিং করে সে ভালো রাখতে পারবে না, তাকে মাঝে মধ্যেই ডেন্টাল সার্জনের কাছে গিয়ে কিন্তু স্কেলিং করে আসতে হবে এবং ব্লাড সুগার লেভেলটা সবসময় কন্ট্রোলে রাখতে হবে। আমরা এখানে কিছু ডামি দেখতে পাচ্ছি, আপনি কি আমাদেরকে কিছু দেখাতে চান? জি জি। আচ্ছা, আমি প্রথমে একটা জিনিস দেখাতে চাচ্ছি সবাইকে, যে আমরা কিছু ডেন্টাল আধুনিক কিছু ট্রিটমেন্ট সম্পর্কে বলবো। যেমন কোনো একজন পেশেন্টে যদি টুথ একটা মিসিং থাকে, কোনো কারণে দাঁতটা হারিয়ে গেল বা তাকে ফেলে দিতে হলো, 3টা অপশন আছে এখন আমাদের কাছে দাঁতটা রিপ্লেস করা। একটা হচ্ছে আমরা পার্শিয়াল ডেন্চার বলে থাকি, যেটা রিমুভেবল, আচ্ছা রিমুভ করা যাবে আবার লাগানো যাবে। আর একটা হচ্ছে ডেন্টাল ব্রিজ। এটা কীরকম থাকবে, যে দাঁতটা মিসিং আছে তার পাশে দুটো দাঁতকে আমরা সাপোর্ট নিব, সাপোর্ট নিয়ে আমরা দাঁতটাকে রিপ্লেস করে দিব। এর নাম হচ্ছে ডেন্টাল ব্রিজ। আর সবচেয়ে আধুনিক ট্রিটমেন্ট এখন যেটা হচ্ছে, তার নাম হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট। আপনারা সবাই দেখবেন এখানে একটা মেটাল আছে, এটা টাইটেনিয়ামের থাকে। সেটাকে আমরা প্রথমে দাঁতের যেখানে টুথটা মিসিং আছে সেখানে আমরা প্রথম এই টাইটেনিয়ামের স্ক্রুটাকে এখানে সেট করি। তারপর অসিও ইন্টিগ্রেশন আমরা যেটাকে বলি, যে আস্তে আস্তে এটা বোনের সাথে ফিউজ হয়ে যায়। 2 থেকে 3 মাস পরে যখন পুরোপুরি ফিউজ হয়ে যায় বোনের সাথে, তার উপর একটা অ্যাবার্টমেন্ট আমরা দিই, তারপরে আমরা একটা ক্রাউন বসিয়ে দিই। এবং এটা কিন্তু একদমই ভালো একটা ট্রিটমেন্ট, এতে পাশে কোনো দাঁতকে টাচ করতে হচ্ছে না, পাশাপাশি পেশেন্ট কিন্তু তার হারানো দাঁতটা ফিরে পাচ্ছে। অর্থাৎ তার যে স্বাভাবিক যে ফাংশনালিটি সেটা ঠিক থাকছে, পাশাপাশি অ্যাসথেটিক যে পারপাস সেটা আমরা জানি যে আমাদের দাঁত কিন্তু হচ্ছে কথা বলার জন্য, দেখার জন্য এবং খাবার জন্য, সবকিছুর জন্যই প্রয়োজন। তাই কোনটা যদি মিসিং হয়ে যায় কারো, সেটা অবশ্যই রিপ্লেস করে নেওয়া উচিত। না হলে কিন্তু মুখে যে স্বাভাবিক একটা গঠন আছে সেটা কিন্তু ব্যাহত হবে, কথা বলতে কষ্ট হবে, খেতে কষ্ট হবে, এবং আস্তে আস্তে কিন্তু মুখের দাঁতগুলো তার স্বাভাবিক জায়গা থেকে সরে যাবে। মিসিং টুথ থাকলে আমরা জানি যে পাশের দাঁতগুলো সেখানে সরে আসে। উপরে দাঁত যদি নিচের দাঁত হয়ে থাকে, এটা উপরে দাঁতও কিন্তু নিচের দিকে নেমে আসবে। আচ্ছা, তার মুখে ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা বলছিলাম যে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলবো, যে আমাদের দাঁত হচ্ছে আমাদের খাবার খাওয়ার জন্য অন্যতম যন্ত্র। তো দাঁত ঠিক না থাকলে আমরা আসলে খেতেও পারবো না, আবার প্রপারলি যদি আমরা খাওয়া দাওয়া না করি সেক্ষেত্রে দাঁতও ঠিক থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের খাদ্যাভ্যাসটা কেমন হবে? আমি সবসময় বলবো যে মিষ্টি জাতীয় খাবারটা কম খাওয়ার জন্য। আর মিষ্টি জাতীয় খাবার যদি কেউ খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে যদি ব্রাশ করে নেয় অথবা কুলকুচি যে অভ্যাসটা যদি থাকে, তাহলে কিন্তু বেশ ভালো হবে। আর অনেকেরই অভ্যাস আছে ছোট বড় টফি খাওয়ার, ক্যান্ডি খাওয়ার, এটা কিন্তু খুব খাওয়ার পরে কিন্তু দেখা যায় আমরা দাঁতটা ঠিকমতো ক্লিন করছি না, স্টিকি হয়ে লেগে থাকে। তো সেটা ক্ষেত্রে কিন্তু আমাকে ক্লিন করতে হবে। ফ্লসিং নামে একটা আমাদের প্রসিডিউর আছে, টুথ ফ্লসিং করা। সেটা হচ্ছে 2 দাঁতের মাঝখানে খাবার আটকে থাকে আমাদের, যেখানে কিন্তু ব্রাশ পৌঁছায় না, সেখানে ফ্লসিংটা খুব গুরুত্বপূর্ণ। একটা সুন্দর প্রবাদ আছে ইংরেজিতে, ফ্লস লাইক এ বস। অর্থাৎ আপনাকে যদি আপনি দাঁতের যে সারফেসটা যেখানে টুথব্রাশ পৌঁছায় না, 2 দাঁতের মাঝখানে, এই জায়গাটা যদি আপনি ফ্লসিং এর মাধ্যমে ইন্টারডেন্টাল স্পেস, সেখানে যদি আপনি ফ্লসিং করেন বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি দাঁতের অনেক সমস্যা থেকে ভালো থাকতে পারবেন। বিশেষ করে যাদের আঁকাবাঁকা দাঁত আছে তাদের কিন্তু দেখা যায় যে দাঁতটা পরিষ্কার করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। এবং আঁকাবাঁকা যাদের আছে, এদেরকে আমি বলবো ছোটবেলায় কিন্তু দেখা যাচ্ছে তার দাঁতগুলো সময় মতো যদি না পড়ে,
কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মাও বুঝতে পারেন, এখন বাবা মারা অনেক সচেতন, তারা কিন্তু আগে থেকে আমাদের কাছে নিয়ে আসেন। তো সেক্ষেত্রে আমরা প্রথমে বলি যে 7 বছর বয়সে একবার দেখিয়ে যাওয়া ডাক্তারের কাছে, ডেন্টাল সার্জনের কাছে, যে তার বাচ্চার দাঁতটাকে কোনো পরিবর্তন হতে পারে কিনা, বাঁকা বাঁকা হতে পারে কিনা। আর ডেন্টাল ট্রিটমেন্টে যে আধুনিক ট্রিটমেন্ট আছে, আমরা বলবি অর্থোডন্টিক ব্রেসেসের মাধ্যমে আমরা আঁকা বাঁকা দাঁত সোজা করে থাকি। আর বর্তমানে ইনভিজিলাইনার বা ক্লিয়ার অ্যালাইনার পাওয়া যায়। এই ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আঁকা বাঁকা দাঁত সোজা করতে পারি। আর 11 থেকে 14 এই বয়সটা হচ্ছে পারফেক্ট এই ব্রেসেস ট্রিটমেন্ট করার জন্য বা কোনো অর্থোডন্টিক ট্রিটমেন্ট করার জন্য। তখন যেহেতু গঠনটা চলতে থাকে। আচ্ছা, দাঁতের যত্নের কথা যদি আমরা বলি, আসলে যত্নটা শুরু হবে কখন? আমরা জানি যে যখন একজন মা গর্ভবতী থাকেন, গর্ভাবস্থার 6 সপ্তাহ থেকে বাচ্চার দাঁতের গঠন শুরু হয়, সেই ফেজটা থেকে। তো আসলে একজন গর্ভবতী মা কি খেলে তিনি আইডিয়ালি তার শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে পারবেন, পাশাপাশি বাচ্চার দাঁতও ভালো হবে? ধন্যবাদ। আসলে এই ব্যাপারটা আমি বলি আপনাকে, যখন থেকে এটা আরো উন্নত বিষয় এখন থেকে এটাই হচ্ছে যে কেউ যখন ফ্যামিলি প্ল্যানিং করছে, মা হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে, তো সে কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট করে যে তার সবকিছু ঠিক আছে কিনা, কিছু ওষুধ এসে খাওয়া শুরু করে। এটার পাশাপাশি প্রথমে তাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, যে আমি এটা প্ল্যানিং করছি, মা হওয়ার চেষ্টা করছি, প্রিকনসেপশন যে প্ল্যানিং সেটার অংশ হিসেবে ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে। তাহলে কিন্তু সে জানতে পারবে তার কোনো ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে কিনা। গর্ভকালীন কিন্তু কিছু ওষুধ খাওয়ার নিষেধাজ্ঞা থাকে, সেটার প্রভাব কিন্তু যদি প্রয়োজন হয়, অনেক সময় দেখা যায় যে না, গর্ভকালীন অবস্থায় এত দাঁতে ব্যথা, কিছু ওষুধ দিতে হচ্ছে যেটা তার অনাগত সন্তানের উপর প্রভাব ফেলতে পারে। এগুলো থেকে বাঁচার জন্য আমরা কিন্তু সবসময় আগে থেকে বলবো যে প্ল্যান করার, এই যখন বাচ্চা নেওয়ার কেউ প্ল্যান করছে, তখন কিন্তু তার ডেন্টিস্টের কাছে একবার শরণাপন্ন হওয়া উচিত। এবং এই মাতৃত্ব যে টাইমটা আছে 3টা ট্রাইমেস্টারের মধ্যে, যে সেকেন্ড ট্রাইমেস্টার আছে, এটা কিন্তু তুলনামূলক সেফ। আমরা বলবো যদি কোনো যাতে সমস্যা থেকেও থাকে, এই সময় কিন্তু সে ডেন্টাল ট্রিটমেন্টটা করে নিতে পারে। আর আরেকটা ইস্যু হচ্ছে যে কোনো খাবার, আপনি যদি পছন্দের খাবার থেকে মিষ্টি জাতীয় খাবার আপনি খেতে পারবেন, অবশ্যই খাওয়ার পরে আপনাকে দাঁত ব্রাশ করে ফেলতে হবে। আর সুগার এবং আরেকটা জিনিস আমি সবসময় না করবো, সেটা হচ্ছে কার্বোনেটেড বেভারেজ। এটা আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকারক, দাঁতের জন্য তো অবশ্যই। আর ছোট বাচ্চারা এখন দেখা যাচ্ছে বা মার্কেটের বিভিন্ন জুস খাচ্ছে, প্যাকেট জাতীয় জুস, এটাও কিন্তু আমাদের জন্য ভালো না, দাঁতের জন্য খারাপ, শরীরের জন্য অনেক খারাপ। তাই বিশেষ করে ঘরে তৈরি যে খাবারগুলো আছে সেগুলো ছাড়া বাইরে যে খাবারগুলো, যেমন ফাস্টফুড আছে, এগুলো সহজে কিন্তু আপনার মুখের যেই স্টিকি হওয়ার কারণে কিন্তু সহজে ক্লিন করা যায় না। এই জন্য দাঁত ব্রাশ করেও যদি আমরা ঠিকমতো ফ্লসিং না করি বা ডেন্টিস্টকে না দেখাই, খুব ভালো দাঁত ব্রাশ করার পরেও কিন্তু আপনার এই সমস্যাগুলো হতে পারে। তো আমি অবশ্যই বলবো ফাস্টফুডকে অ্যাভয়েড করা উচিত, কার্বোনেটেড ড্রিঙ্ক এবং মিষ্টি জাতীয় খাবার যতটা কমানো যায়। এবং ছোট বাচ্চারা কিন্তু খুব বেশি দাঁতের সমস্যা নিয়ে সাফার করে থাকে। দেখা যায় যে বাচ্চাদের দাঁতে ক্যারিজ হলে তারা স্বাভাবিকভাবে খাবার চিবিয়ে খেতে পারছে না, আলটিমেটলি বাচ্চাটার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। যেহেতু সে বাচ্চা মানুষ, সে তো ব্যথার জন্য কান্নাকাটি করবে, দেখা যাবে কোনো খাবারই সে খেতে যাচ্ছে না, যে খাবার খেতেই ভয় পাচ্ছে। আর যেহেতু ছোট বাচ্চা, ওকে ডেন্টাল ট্রিটমেন্ট করাটাও কঠিন, কারণ ও তো ভয় পাচ্ছে এমনিতেই, তার একটা ভীতি কাজ করে। তাই আমি একটা কথা বলবো যে আপনি যখন প্রশ্ন করেছিলেন একটা, যে কখন থেকে দাঁতের যত্নটা নেওয়া উচিত, দাঁত যখন মুখে আসবে তখন থেকে দাঁতের যত্ন নিতে হবে। দাঁত মুখে দেখা যাওয়া মাত্রই, যদি 6 মাস বয়স থেকে বা যখন দাঁতটা মুখে চলে আসলো, সাধারণত 6 মাস বয়স থেকে আসে, তখন থেকে একটা দাঁত আসলে তারও যত্ন করতে হবে। ওই সময় বাচ্চা ব্রাশ করতে পারে না, কিন্তু বাচ্চা মা কি করবে, তার এই দাঁতটাকেই সে কোনো একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে দাঁতটাকে মুছে রাখবে, একই সাথে জিহ্বা, রাইট, যাতে এখন থেকেই তার এই চর্চাটা কিন্তু তখন থেকেই শুরু হবে। আমাদের বাচ্চাদের তো দেখি যে নার্সিং বটল ক্যারিজ খুব কমন আমাদের দেশে, যে বিশেষ করে তার সামনের দাঁতগুলো, অ্যান্টেরিয়র দাঁতগুলো দেখা যায় ক্যারিজ হয়ে থাকে। তো এটা প্রিভেন্ট করতে কি করা? এটা কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে। ছোট বাচ্চা, ও তো আসলে বুঝে না, দেখা যাচ্ছে বাচ্চাকে আপনি ফিডারে দিলেন, সে খেতে খেতে ঘুমায় গেল, সারা রাত কিন্তু মুখে কিন্তু তার এই যে খাবারটা ছিল সেটা কিন্তু মুখে থেকে গেল। এটা কিন্তু আস্তে আস্তে আপনার দাঁতগুলোকে নষ্ট করে দেবে। এবং আপনি তখন দেখবেন তার দাঁতের যে গঠনটা ছিল, অনেক বাচ্চাকে আমরা দেখি সামনের 4টা দাঁত, নিচের 4টা দাঁত একদম সমান হয়ে গেছে মাড়ির সাথে। তো এটা কিন্তু বাচ্চার দেখতেও তাকে ভালো লাগছে না, তারও কনফিডেন্স হারিয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু বাচ্চার বাবা মাকে সচেতন হতে হবে। এবং এটাই আমরা বলি যে যখন প্রথম থেকেই মা যখন থেকে শুরু করবেন তার এই জার্নিটা, ডেন্টাল সার্জনের সাথে আপনাকে সবসময় একটা যোগাযোগ রাখতে হবে। সে টাইম টু টাইম আপনাকে কিন্তু অ্যাওয়ার করে দেবে যে এখন কিভাবে রাখতে হবে, তারপর কিভাবে যেতে হবে। তাহলে কিন্তু আমরা বাচ্চাদের দাঁতটাকে ভালো রাখতে পারবো। আমি জানি যে দাঁতের চিকিৎসা আসলে ব্যয় সাপেক্ষ, শুধুমাত্র বাংলাদেশে না, উন্নত বিশ্বে তো দাঁতের চিকিৎসা এতটাই ব্যয় সাপেক্ষ যে সেখানে হেলথ ইন্স্যুরেন্স পর্যন্ত কভার করে না দাঁতের চিকিৎসা। তো বাংলাদেশের মানুষের একটা আক্ষেপের জায়গা হচ্ছে এটা। তো কেন আসলে এতটা ব্যয়? আচ্ছা, আমি তো প্রথমেই বললাম যে দাঁতের চিকিৎসা খরচ সাপেক্ষ আমরা বানিয়ে ফেলি। এটা আসলে আমরা যদি ইনিশিয়ালি ট্রিটমেন্টে যেতাম হয়তো এতটা খরচ সাপেক্ষ হতো না। আর আরেকটা ব্যাপার আমি আপনার সাথে শেয়ার করব, যে আমাদের একটা গর্বের জায়গা আছে, সেটা হচ্ছে বিদেশ থেকে আপনি দেখবেন দাঁতের চিকিৎসা করার জন্য মানুষ প্রবাসী বাংলাদেশে আসতেছে।
এটা কিন্তু আপনি শুনবেন অন্য যে কোনো প্রবলেম হচ্ছে তারা কিন্তু ভালো ট্রিটমেন্টের জন্য দেশে বাইরে যাচ্ছে, কখনো শুনবেন না ডেন্টাল ট্রিটমেন্ট করতে দেশে বাইরে যাচ্ছে। এটা শুনবেন যে প্রবাসীরা বাংলাদেশিরা দেশে যখন আসছে তারা আমাদের কাছে ট্রিটমেন্টটা করে যাচ্ছে। তার মানে আমাদের ডেন্টাল সার্জনের উপর তাদের কিন্তু ভরসা আছে। পাশাপাশি এটা উন্নত দেশের তুলনায় খরচটা যথেষ্ট কম, আর পাশাপাশি আমাদের উপর তারা ভরসাও করছেন। এটা কিন্তু আমাদের একটা গর্বের জায়গা যে আমরা কিন্তু ডেন্টাল ট্রিটমেন্টের দিক থেকে কিন্তু মনে করি যে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছি। ডেন্টিস্ট্রিকে বলা হয় একটা আর্ট, অর্থাৎ Of course. আর্ট মেনটেন করে, আর্ট সায়েন্স মেনটেন করে যখন আপনারা প্র্যাকটিস করেন, এখানে আসলে অনেকগুলো বিষয় জড়িত থাকে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে, বিশেষ করে হাইজিন মেনটেন করা। আমরা জানি যে ডেন্টাল চেম্বারের মাধ্যমে অনেক ধরনের ডিজিজ আছে যেগুলো সংক্রমণের একটা ঝুঁকি থাকে। তো বাংলাদেশে যে আপনারা প্র্যাকটিস করছেন, বর্তমান কি পরিস্থিতি? আচ্ছা, এটা হচ্ছে আমি আপনাকে বলবো ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, এই তিনটা কম্বিনেশন হচ্ছে ডেন্টিস্ট। তো আপনি যেটা বলছেন হাইজিনিটির ব্যাপারটা, বেশিরভাগ ডেন্টাল ক্লিনিক এবং হাসপাতাল খুবই সফিস্টিকেটেডভাবে আমরা এটাকে মেনটেন করার চেষ্টা করি। আপনারা জানেন যে এখন মার্কেটে খুব ভালো ভালো অটোক্লেভ পাওয়া যাচ্ছে আমাদের ডেন্টাল চেম্বারগুলো, এবং এই পার্সোনাল যে প্রোটেকশন যে পদ্ধতিগুলো আছে আমাদের ডেন্টাল সার্জন কিন্তু খুব যত্ন সহকারে এটা করা হয়। এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে যখন তারা সেকেন্ড ইয়ারে পড়ে তখন থেকে কিন্তু আমরা এই গুরুত্বটা তাদেরকে বুঝিয়ে দিই যে স্টেরিলাইজেশন নামে একটা চ্যাপ্টার আছে আমাদের, যেটা আমরা সেকেন্ড ইয়ারই পড়ে আমাদের বাচ্চাদেরকে। তো তারা কিন্তু তখন থেকে অ্যাওয়ার হয়ে যায় কীভাবে তারা ভবিষ্যতে প্র্যাকটিস করবে এবং তাদের ক্লিনিকে কী কী জিনিস থাকতে হবে। আর আমাদের দেশে যে ভালো ভালো হসপিটালগুলো আছে, আপনি জানেন আমাদের বারডেম জেনারেল হসপিটাল, এটা কিন্তু আমি বলবো যে স্টেরিলাইটির দিক থেকে বা এই মানে পরিচ্ছন্নতার দিক থেকে অনেক ভালো একটা পজিশন আছে, এবং আমরা খুব সুন্দর করে মেনটেন করি, যে কারোর সাথে তুলনা করার মতো আমাদের এই স্টেরিলিটি ব্যাপারটা। আচ্ছা, কিন্তু এটা এক্ষেত্রে আমি আবার বলবো যারা পাশ করা ডাক্তার না তারা কিন্তু এর গুরুত্বই বোঝেন না। তো যারা পাশ করা ডাক্তারের কাছে যাচ্ছেন না তারা কিন্তু সত্যিকারের ভুক্তভোগী হচ্ছেন। শেষ করবার আগে তাহলে সেই কথাটি আবার বলবো যে বিডিএস নয় তো ডেন্টাল সার্জন নয়, এবং রোগীকে অবশ্যই বুঝতে হবে যে তিনি আসলে কার কাছে যাচ্ছেন, কার শরণাপন্ন হচ্ছেন, কারণ এখানে তার জীবন মরণের বিষয়টা জড়িত আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দাঁতের যত্ন নিয়ে কথা বলছিলাম। আশা করছি এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন তারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।